সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে আগামী 20 তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে। তো সেই উদ্দেশ্যে আমি আগের ক্লাসে বলছিলাম যে কি কি সিলেবাস থাকবে। তো সেই আরও একটু আমি এই বিষয়ে একটু ক্লিয়ার আলোচনা করতে চাচ্ছি আজকের পাঠ্য বিষয় শুরু করার আগে। তো আমি বলছিলাম যে আমরা প্রথম 3টা অধ্যায় পড়ছি, আর এরপরে গেছি চতুর্থ অধ্যায় আপাতত আমি বাদ রেখেছি, পঞ্চম অধ্যায় ঢুকছি। তো প্রথম 3টা অধ্যায় একদম পুরোপুরি থাকবে, যেটা সিলেবাসে আছে, আমি যেটা পড়াইছি ওই সবগুলোই সিলেবাসে আছে, আমি সিলেবাস দেখেই পড়াইছি। তো ওই জিনিসগুলো সব ইনক্লুডেড থাকবে, প্লাস হচ্ছে পঞ্চম অধ্যায় গিয়ে ফ্লোচার্ট পর্যন্ত, অর্থাৎ ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সুবিধা কি, অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম কেন ব্যবহার করি, অ্যালগোরিদম ফ্লোচার্টের পার্থক্য কি, তারপরে ফ্লোচার্টে যে বিভিন্ন ধরনের সাইনগুলা বা প্রতীক চিহ্নগুলো ব্যবহৃত হয়, প্রতীক বা চিহ্নগুলো ব্যবহৃত হয়, সেগুলো কোনটা কি নির্দেশ করে, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। এর আগে যেগুলো পড়াইছি, যেমন কম্পাইলার, অ্যাসেম্বলার, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে বিভিন্ন প্রজন্মের ভাষা, এরপরে বিভিন্ন টাইপের যেমন ওই যে ল্যাঙ্গুয়েজগুলো পড়াইছিলাম, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া। তো আমি একটু লিখে দিই কোন কোন চ্যাপ্টার থাকবে, তোমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য। থাকবে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, তারপরে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম, ও নেটওয়ার্কিং। এরপরে থাকবে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এর আবার 2টা পোর্শন আছে। প্রথম অধ্যায়ে একদম প্রথম অংশে একদম সংখ্যার আলোচনা, প্রথম অংশের সংখ্যার আলোচনা, আর দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস। যেমন ওই গেট, তারপরে অ্যাডার, এনকোডার, ডিকোডার, এগুলো সবকিছু থাকবে। আর এরপরে থাকবে হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এর থাকবে হচ্ছে ফ্লোচার্ট পর্যন্ত। তো এই টোটাল এই প্রথম 3টা অধ্যায় সম্পূর্ণ থাকবে, আর পঞ্চম অধ্যায় ফ্লোচার্ট পর্যন্ত থাকবে। এগুলোর মধ্যে থেকে প্রশ্ন হবে, 100টা এমসিকিউ থাকবে, সবগুলো 4টা করে অপশন, তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এই যে তৃতীয় অধ্যায় যেটা আছে সংখ্যা পদ্ধতি, এইখান থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হবে। আমি বলে দিলাম আগে থেকেই, 60% কোশ্চেন এখান থেকে আসবে মোটামুটি। আর বাকি যেগুলো থাকবে এই বাকি 3টা মিক্স করে আসবে। তো সেক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টা আছে
এই অধ্যায়ের প্রত্যেকটা সংখ্যার যে কিভাবে কোনটা থেকে কিটার কনভার্সন, তারপরে যোগ, তারপরে কমপ্লিমেন্ট, এগুলা কিন্তু খুব ভালোভাবে মাথায় নিতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝে শুনে পড়তে হবে আর কি। আর এই প্রথম দুইটা অধ্যায় তো মোটামুটি সবই মুখস্থ, আর প্রোগ্রামিং ভাষা এখন পর্যন্ত যেটুকু পড়াইছি তাও কিছু কিছু মুখস্থ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর তৃতীয় অধ্যায় থেকে জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, নাহলে কিন্তু আবার পরীক্ষা হলে সময় পাবা না। যদি না বুঝো তাহলে কিন্তু সময় করে পরীক্ষা শেষ করতে পারবো না আর কি, এমসিকিউ দাগাই দিয়া। তো যাই হোক, আমরা আমাদের টপিকে চলে যাই। আজকে আমরা শুরু করছিলাম হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট আমরা দেখছিলাম যে ফ্লো চার্টটা কিভাবে লিখতে হয়। একটা অ্যালগরিদমের উপরে ভিত্তি করে একটা ফ্লো চার্ট আমরা তৈরি করব। সেই ফ্লো চার্টের ভিতরে কতগুলো প্রতীক থাকবে, যে প্রতীকগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন অপারেশন আমাদের বুঝাবে। সেই অপারেশনগুলো আমরা কিভাবে একটার পর একটা আসবে সেগুলো আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখতে পারবো। তো আমরা ফ্লো চার্ট যদি আঁকাইতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা অ্যালগরিদম আমাদের মাথায় নিয়ে আসতে হবে। অ্যালগরিদমটা কিরকম, আমরা ধরে যে আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করব। এখন এর জন্য আমাদের যদি ফ্লোচার্ট আঁকাইতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা অ্যালগরিদম তৈরি করে নিতে হবে। তো সেই অ্যালগরিদমটা আমাদের কিরকম হবে, যে ধাপ 1 আমরা শুরু করলাম, ধাপ 2 আমরা তিনটা পূর্ণ সংখ্যা ইনপুট নিলাম। এরপরে ধাপ 3-এ সংখ্যা 3টাকে আমরা যোগ করব। ধাপ 4-এ যোগফলটা প্রদর্শন করব। ধাপ 5-এ আমাদের এই প্রোগ্রামের শেষ। আমরা তিনটা সংখ্যা যোগ করার অ্যালগরিদমটা কিন্তু তৈরি করে ফেললাম। তো এইবারে আমরা এই অ্যালগরিদম থেকে ফ্লোচার্টটা আমাদের আঁকাইতে হবে। তো ফ্লোচার্ট আঁকাইতে গেলে আমাদের কিছু প্রতীক ছিল, যে প্রতীকগুলো আমাদের এই শুরু, শেষ, প্রক্রিয়াকরণ, ডিসিশন মেকিং, এগুলো আমাদের দেখাবে, সংযোগ, এগুলো আমাদের প্রকাশ করবে। তো আমরা প্রথমে কিভাবে করব, যে আমরা বলছিলাম যে শুরু আর শেষ, আমরা এই সাইন দিয়ে দেখছিলাম যে এটা কি করবে, শুরু বা শেষ এটা ইন্ডিকেট করবে। তাহলে আমাদের শুরু করার জন্য আমাদের কি করতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। শুরু করলাম, এরপর আমাদের কি করতে হবে, আমাদের ইনপুট আউটপুট নিতে হবে। ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা কি ছিল, এই সামান্তরিক। তাহলে আমাদের কি করতে হবে, তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে। এখানে একটা অ্যারো চিহ্ন আসবে। এরপরে কি করতে হবে, আমাদের তিনটা সংখ্যা যোগ করতে হবে। তো যোগ মানে কি, যে আমরা যে কাজটা করব, যে মেইনলি আমরা যে সমস্যাটা সমাধান করব, সেই সমস্যাটা কি, যে আমাদের তিনটা সংখ্যা যোগ করে তার ফলাফলটা প্রদর্শন করতে হবে। তো এখানে আমাদের প্রসেসটা কি, প্রসেসিংটা কি, মানে আমরা যে ডাটা তিনটা ইনপুট নিলাম, তিনটা সংখ্যা ইনপুট নিলাম, এরপর আমাদের কি প্রক্রিয়া করতে হবে, যোগ প্রক্রিয়া করতে হবে। তো যোগ প্রক্রিয়া করতে গেলে আমাদের প্রক্রিয়াকরণের জন্য যে প্রতীকটা ছিল আয়তক্ষেত্র, সেটা কিন্তু আমাদের নিতে হবে, যে সংখ্যা তিনটা আমরা যোগ করব।
আয়তক্ষেত্র দিয়ে লিখলাম, তিনটা সংখ্যা আমরা যোগ করব। এরপরে আমাদের কি করতে হবে, যে আমাদের ইনপুট আউটপুটের ক্ষেত্রে বলছি যে এটা কিন্তু দুইটাই ইয়া করবে, ইনপুট এবং আউটপুট। তাহলে আমাদের তিনটা সংখ্যা আমাদের যোগ করা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, যে আমাদের এই আউটপুটটা দেখাইতে হবে, যোগফল প্রদর্শন এরপরে কি আমাদের প্রোগ্রামটা শেষ। নিচে দেখালে আবার দেখা যাবে না, তাই জন্য আমি নিচে না দিয়ে আমি অ্যারো চিহ্নটা এদিকে দিলাম। এখানে এসে আবার সেই শুরু শেষের সাইন আসবে, প্রোগ্রাম শেষ। অর্থাৎ কি আমরা একটা সমস্যা নিয়ে আমরা বিশ্লেষণ করার পরে সেটার একটা অ্যালগোরিদম তৈরি করলাম, সেই অ্যালগোরিদম থেকে কিন্তু আমরা এই ফ্লোচার্টটা এঁকে ফেললাম। ঠিক আছে, তো আমরা আরো এখানে অনেক উদাহরণ আছে, আমরা পরবর্তীতে দেখব। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব, তখন আমরা সেই সমস্যাগুলো সমাধান করার আগে অ্যালগোরিদম তৈরি করব, ফ্লোচার্ট তৈরি করব, এবং তারপরে আমরা কিন্তু কোডিং এ যাব। ঠিক আছে, তো এরপরে আমরা প্রোগ্রামের সাথে সাথে আরো অনেক অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দেখব। তো আমরা সামনের দিকে আরো কিছু আমাদের টপিকস আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তো সেদিকে আমরা চলে যাই। প্রোগ্রাম ডিজাইন মডেল। আমরা জানি কি যে একটা প্রোগ্রাম যদি করতে হয়, তাহলে যে সমস্যাটা আমরা সমাধান করব সেই সমস্যাটা নিয়ে কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করতে হবে, এবং বিচার বিশ্লেষণ করার পরে সেই সমস্যাটা থেকে আমাদের কি আউটপুট বের করতে হবে, সেই সমস্যাটা সমাধান কিভাবে করতে হবে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা একটা সমস্যার সমাধান করতে গেলে সেই সমস্যাটার বিশ্লেষণ করার পরে সেইটা নিয়ে একটা কোডিং তৈরি করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা চিন্তার বিষয় আছে, এবং এটাকে পর্যায়ক্রমিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং এগিয়ে নিয়ে যাইতে হবে। তো সেই জন্য কি হবে, এই জন্য আগে এটা ডিজাইন করে নিতে হবে যে আমার সমস্যাটা কি, এই সমস্যাটার সমাধান আমি কিভাবে করব, সেইটার একটা ডিজাইন তৈরি করতে হবে। তো সেই ডিজাইনটাই হচ্ছে এই প্রোগ্রামের ডিজাইন মডেল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে প্রোগ্রামের যে গঠন নীতিটা, অর্থাৎ স্ট্রাকচারটা কিরকম হবে প্রোগ্রামের, সেটা কিন্তু আমাদের এটা দেখাবে। তো কয়েকটা ডিজাইন মডেল সম্পর্কে আমরা একটু দেখি। প্রথমে আছে সরল রৈখিক পদ্ধতির মডেল, এরপর আছে ওয়াটারফল মডেল, এরপরে আছে পুনরাবৃত্তিমূলক মডেল, এরপরে আছে সমান্তরাল পদ্ধতির মডেল। এখন আমরা এই চারটা স্ট্রাকচার ফলো করে কিন্তু প্রোগ্রাম রচনা করতে পারবো। তো প্রথমে আছে কি সরল রৈখিক পদ্ধতির মডেল, অর্থাৎ কি একটা ধাপ কমপ্লিট করে আমাদের আরেকটা ধাপে যাইতে হবে। ঠিক আছে, যেমন আমরা ওই ফ্লো চার্টটা দেখছি যে শুরু করলাম, তারপরে ইনপুট নিলাম, তারপরে প্রসেস করলাম, তো একটার পর আরেকটায় গেল। তো এখানে যেটা হবে যে একটা ধাপ শেষ করে তারপরের ধাপটা পরে শেষ করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে যে আমরা একটা ধাপ নিয়ে আগে কাজ করব, সেই কাজটা শেষ করে পরের ধাপে যাব, এবং প্রত্যেকটা ধাপ কিন্তু সিরিয়ালি কাজ করতে থাকবে, একটার পর আরেকটা আসে এইভাবে কাজ করতে থাকবে। অর্থাৎ প্রথম যেটা সেটা প্রথমে হবে, পরে দ্বিতীয় যেটা সেটা দ্বিতীয়তে হবে, সিরিয়ালি। ঠিক আছে, তো এই যে সরল রৈখিক মডেল যেটা আছে স্ট্রেট লাইন প্রসিডিউর, সেটার মধ্যে কিন্তু একটা আছে ওয়াটারফল মডেল, এটা কিন্তু তার মধ্যে সরল রৈখিক পদ্ধতির মডেল একটা।
এছাড়াও সরলরৈখিক পদের মধ্যে আরেকটা আছে ভি মডেল। আমরা এত ডিটেইলসে যাব না, এগুলো আমাদের সিলেবাসে নাই। তো এরপর আছে ওয়াটারফল মডেল। আমি আগে বলছি এটা কিন্তু একটা সরলরৈখিক পদ্ধতির মডেল। এখানে কি হবে যে একটা ধাপ শেষ হলেই হচ্ছে পরের ধাপে কাজ করতে আমরা পারবো, ঠিক আছে? মানে আগের ধাপটা যদি আমরা শেষ না করি তাহলে কিন্তু আমরা পরের ধাপে যাইতে পারবো না, সেটাই হচ্ছে এই ওয়াটারফল মডেল। অর্থাৎ শুরু থেকে শুরু করতে হবে, একটা অসমাপ্ত রেখা আরেকটা কাজ করা যাবে না। যেমন আমরা ধরলাম যে তিনটা সংখ্যার গড় বের করতে হবে, তো তিনটা সংখ্যার গড় যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্রথমে তিনটা সংখ্যার যোগফল নিতে হবে এবং সেই যোগফলকে 3 দ্বারা ভাগ করে তারপরে গড় নির্ণয় করতে হবে। আমরা যোগফল বের না করে কিন্তু গড় বের করতে পারতেছি না, অর্থাৎ কি আমাদের আগে যোগফল বের করতে হবে তারপরে গড় নির্ণয় করতে হবে। তো এই ওয়াটারফল মডেলটা হচ্ছে এরকম যে একটা ধাপ শেষ করব তারপরে আরেকটা ধাপ তৈরি করব, অর্থাৎ একটা ধাপ অসমাপ্ত রেখে কিন্তু আমরা আরেকটা ধাপে যাইতে পারবো না। এরপর আছে পুনরাবৃত্তিমূলক মডেল। এখানে হচ্ছে যে প্রসিডিউর যেগুলো আছে, যে পদ্ধতিতে আমি সমস্যাটার সমাধান করব সেই পদ্ধতিগুলো বারবার লুপিং হবে, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে পুনরাবৃত্তি হবে, যেগুলো আমরা দেখবো যে লুপ স্টেটমেন্ট যেমন আমরা চালাবো, ফর লুপ আছে আর ডু হোয়াইল লুপ আছে, বিভিন্ন ধরনের লুপ আছে। সেই লুপ স্টেটমেন্টগুলো যখন আমরা চালাবো তখন আমরা দেখবো যে যেমন আমরা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো নিব, ঠিক আছে? তো 1 থেকে 100 পর্যন্ত বারবার আমাদের বিভিন্ন সংখ্যা আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের লিমিট 100 হবে। 100 যখন পার হয়ে যাবে তখন কিন্তু শেষ। তো অর্থাৎ 100 পর্যন্ত কিন্তু আমাদের ওই একই স্টেটমেন্ট আসতে থাকবে যে আমাদের ইনপুটটা 100 থেকে ছোট নাকি বড়, অর্থাৎ একটা লজিক আমাদের বারবার ঘুরতে থাকবে, ঠিক আছে? তো সেই টাইপের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা এই পুনরাবৃত্তিমূলক মডেল এটাকে বলতে পারি। এটার মধ্যে একটা আছে স্পাইরাল মডেল। এটার একটা উদাহরণ স্পাইরাল মডেল। এরপরে আছে সমান্তরাল পদ্ধতির মডেল। এর হচ্ছে যে একসাথে প্রসেসিং হবে, অর্থাৎ যে সমস্যাগুলো আমরা একবারে প্রসেস করতে পারি, যে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, দুটো ইনপুট নিয়ে নিলাম, একবারে প্রসেস করে দিলাম, আউটপুট শেষ, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু কিছু সমস্যা আছে যেগুলা যে কাজগুলা একসাথে শেষ করতে পারবো। তো সেই কাজগুলা করার জন্য আমাদের সমান্তরাল পদ্ধতির মডেল ব্যবহার করতে পারি আমরা। এর মধ্যে একটা আছে ইউনিফাইড প্রসেস মডেল, এটার একটা উদাহরণ। তো এটা হলো আমাদের প্রোগ্রামের বিভিন্ন ধরনের প্রোগ্রামের ডিজাইন মডেল। এরপর আমাদের আসবে প্রোগ্রাম ডিবাগিং। আমরা কোডিং লেখার সময় কি করব, যে কম্পিউটারে কম্পাইলার ওপেন করে কিবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে, লেটার, সাইন, তারপরে অপারেন্ট ব্যবহার করে কিন্তু আমরা কোডগুলো রচনা করব। কিন্তু কোডগুলো রচনা করতে গেলে দেখা যাবে যে আমাদের কিন্তু কিছু ভুল হইতে পারে, মানে আমরা টাইপ করার সময় কিন্তু আমাদের ভুল হয়, সেই ধরনের ভুল কিন্তু প্রোগ্রামে কোড লেখার সময় হতে পারে। তো প্রোগ্রামে কোড লেখা যদি ভুল থাকে তো সেই ভুলগুলো অনেক সময় কম্পিউটার বুঝতে পারে না, আবার কিছু ভুল আছে যেগুলো প্রোগ্রাম বুঝতে পারে, কম্পিউটার বুঝতে পারে, কম্পাইলার। তো এই যে প্রোগ্রামে যে আমরা কোডিং করার সময় যদি আমাদের কোনো এরর হয়, সেই এররটাকে বলা হচ্ছে প্রোগ্রামের ভুল, বা এটাকে বলা হচ্ছে বাগ, ইংলিশে বলে বাগ। বাগ এটা হচ্ছে মানে প্রোগ্রামের যে ভুল থাকলে সেটাকে বলে বাগ। এখন আমরা বলতেছি যে প্রোগ্রাম ডিবাগিং, অর্থাৎ হচ্ছে কি যে আমরা যদি কোনো প্রকারের ভুল স্টেটমেন্ট লিখে ফেলি তাহলে কম্পাইলার কিন্তু ওকে ভুল ধরবে এবং আমাদের প্রোগ্রামটা কিন্তু রান করবে না, অর্থাৎ আমরা যে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট আমরা চাই সেই আউটপুটটা কিন্তু আমরা পাবো না সেখান থেকে। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে ভুল থাকলে সেই ভুলকে আগে সংশোধন করে তারপরে কিন্তু আমাদের প্রোগ্রাম রান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই আউটপুটটা পাবো। এই জন্য আমাদের যখনই কম্পাইলার আমাদের এরর শো করবে তখন আমাদের আগে সেই ভুলগুলা সংশোধন করে নিতে হবে। এই যে ভুল সংশোধন করা, হ্যাঁ, সেই ভুল সংশোধন করাই হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং। এখন ভুল তো বিভিন্ন ধরনের হইতে পারে, তো প্রোগ্রামে 3 ধরনের ভুল হইতে পারে। প্রোগ্রামে 3 ধরনের ভুল হইতে পারে।
তিন ধরনের ভুল আছে। এক, ডেটা ভুল, যুক্তিগত ভুল, আর হচ্ছে সিনট্যাক্সের ভুল। এখন ডেটা ভুল বলতে আমরা কি বুঝবো? ডেটা ভুলটা হচ্ছে যেমন আমরা তিনটা সংখ্যা যোগ করছি, এখন তিনটা সংখ্যা আমরা যোগ করার জন্য একটা কোড রচনা করলাম। এখন তিনটা সংখ্যা ধরে আমি 3, 4, 5 যোগ করব, ঠিক আছে? আমি ইনপুট দিতে হবে, তাহলে আমার তিনটা সংখ্যা যোগ করার জন্য আমি 3, 4, 5 ইনপুট দিব। এখন আমি ভুলে 3, 4, 5 ইনপুট না দিয়ে আমি 3, 3, 5 আমার ইনপুট হয়ে গেল। এই ক্ষেত্রে এই যে ভুলটা, এই ভুলটা কিন্তু কম্পাইলার ধরতে পারবে না, কারণ সে কিন্তু ইন্টিজার ইনপুট হিসেবে আমি বলে যদি দেই তাকে পূর্ণ সংখ্যা ইনপুট নাও, ইন্টিজার ইনপুট নাও, সেক্ষেত্রে আমি 3, 4, 5 তাহলে যদি 3, 3, 5 লিখি, তাহলে সবই তো পূর্ণ সংখ্যা। 3, 4, 5 যেমন তিনটাই পূর্ণ সংখ্যা, আবার 3, 3, 5 তিনটাই পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই ধরনের ডাটার ভুল কিন্তু কম্পাইলার ধরতে পারবে না, অর্থাৎ সে কিন্তু আর ওই ভুল শো না করে এই তিনটার যোগফল দেওয়া দিবে, ঠিক আছে? এই ভুলটা কিন্তু কম্পিউটার ধরতে পারবে না বা কম্পাইলার ধরতে পারবে না। এটা যে প্রোগ্রাম করবে তার এই ইনপুটটা সতর্কতার সাথে দিতে হবে যাতে সে কাঙ্ক্ষিত ফলাফলটা পায়, ঠিক আছে? এটা কিন্তু কম্পাইলার ধরতে পারবে না। এবার আছে যুক্তিগত ভুল। এখন এই ধরনের কিছু ভুল আছে এগুলোও কিন্তু কম্পিউটার অনেক সময় ধরতে পারবে না। যেমন আমরা যে দুইটা সংখ্যা ইনপুট দেব, দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমরা যদি চেক করতে যাই, এখন আমরা লিখতে চাইতেছি যে দুইটা সংখ্যা যদি আমরা দুইটা ভেরিয়েবল m আর n এর মধ্যে নেই, ঠিক আছে? এখন আমি একবার বললাম যে আমার m বড় হইলে আমার একটা নির্দিষ্ট আউটপুট আমার লাগবে, কিন্তু আমি লজিকটা লিখে ফেললাম m বড় হইলে না, আমার হয়ে গেল এরকম, ঠিক আছে? এই ভুলটাও কিন্তু ধরতে পারবো না, কারণ কি এই যে অপারেন্টটা আছে এটা কিন্তু একটা লজিক্যাল অপারেন্ট, ঠিক আছে? অথবা আমি যদি দুইটা সংখ্যা যোগ করব, আমি আগেই বলছি যে সাম ইকুয়ালস টু a প্লাস b প্লাস c, আমি না লিখে এই জায়গায় হয়ে গেল সাম ইকুয়াল টু a প্লাস b মাইনাস c হয়ে গেল। তো সেক্ষেত্রেও কিন্তু এই কম্পিউটার এই ভুলগুলো ধরতে পারবে না। এগুলোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে ভুল না হয়, নাহলে কিন্তু আমাদের এই আউটপুটটা আসবে না ঠিক মতো। এরপর আমাদের আছে সিনট্যাক্সের ভুল। সিনট্যাক্সের ভুল আছে যেমন ওই যে আমরা বিভিন্ন ধরনের লেখার সময় যে দাড়ি, কমা, ব্র্যাকেট, ফুল স্টপ এসব ব্যবহার করি, এগুলো বা বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেটর ব্যবহার করি, বা চলকের নাম ব্যবহার করব। আমরা সি প্রোগ্রামিং ক্ষেত্রে আমরা দেখব যে সব ধরনের নামই কিন্তু চলক হিসেবে ব্যবহার করা যাবে না। কিছু স্পেসিফিক কিছু বিষয় আছে যেগুলো মেনটেন করে কিন্তু আমাদের চলক এবং এই ভেরিয়েবলের নাম রাখতে হবে। তো সেই ভুলগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কম্পাইলার এরর ধরবে, এবং এই এররের জন্য কিন্তু কম্পাইলার প্রোগ্রামকে রান করবে না, ঠিক আছে? আগের দুইটা ক্ষেত্রে অনেক সময় ধরতেও পারে ভুল, আবার কিছু ক্ষেত্রে আছে ধরতে নাও পারে, কিন্তু এই সিনট্যাক্সের ভুলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পাইলার এরর ধরবে এবং কম্পিউটার প্রোগ্রামকে রান করবে না। অর্থাৎ আমাদের কিছু নিয়ম আছে যে আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রাম দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এরপরে প্রত্যেকটা ফাংশনের পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, তারপর প্রত্যেকটা লাইনের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে, হ্যাঁ, এবং হেডার ফাইল অ্যাড করার সময় আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। তো এই টাইপের কিছু চিহ্ন যদি আমরা মিস করে যাই সেক্ষেত্রে কিন্তু এটা ভুল আসবে, এবং এই ভুলটা হচ্ছে সিনট্যাক্সের ভুল, ঠিক আছে? প্রোগ্রাম লেখার সময় যতটা সম্ভব এই ভুলগুলো এড়াই চলার চেষ্টা করতে হবে যাতে আমরা কাঙ্ক্ষিত আউটপুট পাই, যাতে আমাদের ভুলটা কম আসে। যদিও লেখার সময় ভুল হবেই, তারপর আমরা রান করে আমরা দেখবো যে কিভাবে আমাদের কোনো ভুল আছে সেগুলো আমরা নিয়ে ঠিক করে নিব। তো এই হচ্ছে প্রোগ্রামের ভুল। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আমি আগেই বলছি, তৃতীয় অধ্যায়টা একটু বুঝে শুনে ভালোভাবে করে নিবা, মুখস্থ করে কিন্তু হবে না তোমরা, তাহলে কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করতে এখানে সমস্যার সৃষ্টি হতে পারে। একটু ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।